এভরিওয়ান, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি তারকালের আজকের আয়োজনে। সবসময় আমার তো ফারজানা বিথি আছি আপনাদের সাথে। এই সময়টা হলে আমি বিজয় টেলিভিশনের পর্দায় কিন্তু হালের জনপ্রিয় কোনো না কোনো সেলিব্রিটি গেস্টকে নিয়ে হাজির হয়ে যাই। আর তারকালয় যেহেতু তারকা তো একজন থাকেন, তার সাথে গল্প হয়, আড্ডা হয়, তার কাজ নিয়ে কথা হয়, নানান ধরনের প্রশ্নের সম্মুখীন তাকে আমরা করার চেষ্টা করি, যেগুলো আপনারা আমাদেরকে দিয়ে থাকেন। আজও ব্যতিক্রম নয়, আজ তেমনই একজন তারকা আমাদের তারকালয়ে এসেছেন, তার সাথে কথা বলবো, আড্ডা দিব। তবে তার আগে আপনাদের জানিয়ে রাখতে চাই, আমাদের এই আয়োজনটা কিন্তু ফেসবুকে আপনারা দেখতে পাচ্ছেন, যারা লাইভ দেখতে পাচ্ছেন তারা কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আয়োজন, কিংবা আপনার ভালোবাসা কিংবা পছন্দের মানুষদের সাথে শেয়ার করে দিতে পারেন আমাদের আজকের আয়োজন। আজকে তারকালের অতিথি হয়ে এসেছেন মৌ খান। হ্যালো, কেমন আছেন? খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার ভীষণ ভালো লাগছে আপনাকে দেখে। প্রথমত ভীষণ সুন্দর একটা জামা পরেছেন, মাস্টার্ড ইয়েলো কালার, এটা সবাইকে দেখতে ভালো লাগে না? ইউ লুকিং গুড। থ্যাংক ইউ। এবং তার সাথে সাথে আপনাকে দেখতে ভীষণ সুন্দর লাগছে, খুব সুন্দর করে সেজেছেন, কিন্তু অনেক টাইম নিয়েছেন আপনি। হ্যাঁ, আমি আপনার জন্য অনেকক্ষণ ওয়েট করেছি, আজকে কঠিন কঠিন প্রশ্ন হবে। আপনাকে কিন্তু বরাবরের মতো অনেক সুন্দর লাগছে। ওকে, একটু জানতে চাই যে কেমন হচ্ছে কাজ, এখন দিনকাল কেমন যাচ্ছে, মৌয়ের পরিবারের সবাই কেমন আছে? পরিবারের সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, কাজও খুব ভালো যাচ্ছে। আমি বেশ কিছু কাজ করছি এখন। আমি রিসেন্ট শুটিং করলাম গত পরশুদিনে, চাইল্ড অফ দ্য স্টেশন, একটা নতুন ফিল্ম। আমার বিপরীতে আছেন ইমতিয়াজ বর্ষণ ভাইয়া, এই ছবিটা ডিরেকশন দিচ্ছেন জাফরুল মামুন ভাইয়া। তো খুব ভালো কাজ হচ্ছে। আপনার প্রথম কাজ হলো চলচ্চিত্রে? জি হ্যাঁ, সবাই মডেলিং করে, তারপর একটু দেখা যায় যে অ্যাড করছে, টিভি সিরিজ করছে, নাটক করছে, তারপরে গিয়ে সিনেমা করে। কিন্তু আপনার ক্ষেত্রে ব্যাপারটা পুরোপুরি উল্টা। আপনি সিনেমা করলেন, এরপর আপনি মডেলিং করলেন, কাজ করছেন, নাটকেও এখন ইদানিং আপনাকে আমরা দেখতে পাই। মানে এইটা কেন, মানে এই উল্টা রিভার্সিভ? আসলে আমার ফিল্মে আসার কখনোই কোনো প্ল্যান ছিল না, এটা আমি সব সময় বলি, কারণ আমার কখনোই ছোটবেলা থেকে আব্বু আম্মু কখনো ওইভাবে চায়নি, বা আমি নিজেও কখনো প্ল্যান করিনি যে আমি সিনেমায় আসব। তো আমার প্রথম সিনেমার যিনি ডিরেক্টর ছিলেন সুজন বড়ুয়া দাদা, উনি আমাকে বেসিক্যালি সিনেমায় নিয়ে এসছেন। আর সিনেমা একেবারে শুরু করেছে এটা একদম ঠিক না, কজ আমি তার আগে কিছু ফটোশুট করেছি, শুটের কাজ করেছিলাম। মডেলিং বলতে আমি র্যাম্প ওয়ার্ক করিনি, ফটোশুট করেছি আমি। তো ওইভাবেই শুরুটা আমার হয়েছে। তারপর আমি ফিল্মে আসলাম, ফিল্ম করলাম, অনেকগুলো কাজ, বেশ কিছু কাজ করে ফেললাম। এখন আমার মনে হচ্ছে জায়গাটা আসলে অনেক প্রশস্ত, সবাই ওটিটি, সিনেমা, নাটক সব সেক্টরে কাজ করছে। এবং লাস্ট ঈদেও আমরা দেখলাম যে নাটকের পর্দার অভিনেত্রীরা কিন্তু আমাদের সিনেমায় অনেক কাজ করেছেন। সো এখন কিন্তু ওইটা কেউ চিন্তা করছে না, পর্দা চিন্তা করছে না, মানে সবাই আসলে আস্তে 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 আগায়। আপনি আগে 6, এরপর আস্তে আস্তে 4, and now you're batting slow। হ্যাঁ, এরকম হচ্ছে ব্যাপারটা। মানে আমি কিন্তু এগ্রেসিভ খেলছেন। হ্যাঁ, ফার্স্টে সিনেমা 6, এরপর আপনি আস্তে আস্তে স্লো এন্ড স্টেডি সব জায়গায় বিচরণ করছেন। হ্যাঁ, আমার আসলে মনে হচ্ছে যে সব জায়গায় আসলে বিচরণটা থাকা দরকার। আমি আগে যেমন শুধু চিন্তা করতাম যে শুধু সিনেমার পর্দাতেই কাজ করব, কিন্তু আমি কিন্তু বরাবর বলতাম যে আমি যদি কখনো ভালো অপরচুনিটি পাই আমি কিন্তু নাটকে কাজ করব, ছোট পর্দায় কাজ করব। সো আমি এখন মনে হচ্ছে যে আমার একটু জায়গাটা বাড়ানো দরকার। আপনার কাজ এবং আপনার লাইফের যে সিনেমা কাজ করা বা এরকম করা, আমার মনে হয় যে এখান থেকে একটা লেসন পাওয়া যায়, সেটা হলো যে when opportunity comes you have to grab it। ঠিক না? এখন আপনার মনে হচ্ছে সিনেমার অপরচুনিটি ভালো ছিল, সো ইউ গ্র্যাবড ইট, যেন পরে রিগ্রেট না করতে হয় যে ইস করে ফেললে তো ভালোই হতো। আমরা অনেকেই করি, আর্টিস্টদের ক্ষেত্রে কাজ করছি। আমি এই যে চাইল্ড অফ দ্য স্টেশন করছি, আমি গতকালকে আমি একটা সিনেমা সাইন করেছি, আবারও হঠাৎ বৃষ্টি, ওইটাও কাজ করছি আমি তাজু কামরুল ভাইয়ার। আর আমার আরেকটা সিনেমা শুটিং রানিং আছে, তবুও প্রেম দামি। তো বেশ কিছু সিনেমা আমার রানিং আছে, কিছু সিনেমা রিলিজের অপেক্ষায় আছে। আমরা কাজ নিয়ে কথা বলবো মো, তবে তার আগে একটু জানতে চাই আপনি খুলনা অঞ্চলের না? হ্যাঁ, আপনি বগুড়া। কারণ চলচ্চিত্রে যেটা হয় যে খুলনা অঞ্চলের মানুষ অনেক বেশি থাকেন। বগুড়ার মানে শুধুমাত্র চলচ্চিত্র না, আমি যদি স্পেশালি বলি যে খুলনা এবং চট্টগ্রাম মিলে আসলে পুরোটা মিডিয়া ইন্ডাস্ট্রি ভরপুর। ওখান থেকে আমরা আর্টিস্ট অনেক পাই। আপনার বাড়ি কোথায় জিজ্ঞেস করলে হয় খুলনা নয় চট্টগ্রাম বলে। সো আপনি বগুড়ার মেয়ে, থাকে না একটু প্রেশারে পড়েন কিনা, বা সাইডে দিয়ে রাখে কিনা যে না ও বগুড়ার মেয়ে, এরকম কখনো হয় কিনা? বৈষম্য নায়িকা হিসেবে কখনো বৈষম্যের শিকার হয়েছে? না, আমি বলবো না, কজ আমি যাদের সাথে কাজ করেছি সবাই অনেক আমার বেলায় অনেক সাপোর্টিভ ছিলেন। টেলিভিশন মিডিয়াতে যদি জিজ্ঞেস করি বা
এমনি মিডিয়াতে কত বছর হলো আপনার পথযাত্রা? সব মিলিয়ে কাউন্ট করলে তো বেশ অনেক দিনই হবে, কারণ 2015-এ আমি প্রথম স্টিল শুট করি, এরপর 17-এ আমি সিনেমা শুরু করি, বাট আমি তখন রেগুলার ছিলাম না, বাট 17 থেকে আমি বলবো আমি রেগুলার কাজ করছি। সো 7-8 বছর 8 বছর তো হয়েই গেল। ওকে, সিনেমার নাটকের যদি বলি যে কাজ পেতে গেলে আসলে কি কি যোগ্যতা লাগে? থাকে না যে কোনো অভিনেত্রীর সাথে আমরা কথা বলে সে বলেন আমি আসলে ভাবিও নেই কখনো আসবো, কোনো প্ল্যান ছিল না, কিন্তু হঠাৎ করে অমুক আমাকে বললেন, তারপর মনে হলো যে আচ্ছা ঠিক আছে লেটস গিভ ইট আ ট্রাই। আপনার ক্ষেত্রেও কি এরকম হয়েছিল কিনা, বা আপনার কাছে কি মনে হয় যে এখনকার জেনারেশন তো অনেক বেশি ফাস্ট এবং দে ওয়ান্ট টু নো ইচ অ্যান্ড এভরিথিং অফ আ ক্যারিয়ার বলেন, সেটা কোনো অকুপেশন বলেন, এভরিথিং। সো আপনার কাছে কি মনে হয় তাদেরকে কি বলতে চান যে এই যোগ্যতাটা থাকা উচিত? অভিনয়ে আসতে গেলে সবার আগে তো অভিনয় জানতে হবে, এই যোগ্যতা আসলেই থাকতে হবে। সুন্দর করে কথা বলা, নিজেকে সুন্দর করে প্রেজেন্ট করা, অ্যাক্টিংয়ে পারদর্শী হওয়া, ডান্সে পারদর্শী হওয়া, এই জিনিসগুলো বেসিক জিনিসগুলো থাকলে আসলে কাজের জায়গাটা আরো বেশি ভালো করে গ্র্যাব করা যায়, সুযোগগুলো অনেক বেশি আসে আমি মনে করি। আচ্ছা, আপনি যখন প্রথম সিনেমা করলেন তার আগের সিচুয়েশন যেমন ছিল পরিবারে, সেই সময়টার কথা একটু জানতে চাই। কারণ থাকে না আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে তো সবারই একটু নাক সিটকানো তো থাকেই। আমার আপনার ফ্যামিলি হয়তোবা জানে বোঝে দেখে হয়তোবা তাদের ওরকম উঁচু নাকটা হবে না, কিন্তু একটা নর্মাল একদম অর্ডিনারি ফ্যামিলি হঠাৎ করে মেয়ে গিয়ে বললো আব্বু আমার বা মা আমার ফিল্মের অফার এসেছে, তখন ওরা তো একটু ভেবে চেক। আপনার ক্ষেত্রে? আমার ক্ষেত্রে তাই হয়েছিল। একটু জানতে চাই কি হয়েছিল, কাহিনীটা কিভাবে কি হলো? প্রথম সিনেমার যিনি ডিরেক্টর সুজন বড়ুয়া দাদা, উনি আমাদের ফ্যামিলির পরিচিত ছিলেন। তো আমি যখন স্টিল কিছু শুট করলাম, এরপরে দাদা আমাকে বললেন যে তোমার তো প্রোফাইলে দেখলাম তুমি বেশ কিছু কাজ করছো, তো আমি তোমাকে নিয়ে ফিল্ম চিন্তা করছি। তো আমি তখন বাসায় জানালাম, আম্মুকে জানালাম, বাট আমার ফ্যামিলি থেকে ডিরেক্ট না করে দিল যে না, সিনেমায় যাওয়া যাবে না। এরপর আমি আম্মুকে যখন বললাম যে আম্মু আসলে আমি ইন্টারেস্টেড, আমি একটা করে দেখি না, গল্পের সিনেমা ছিল বান্ধব, আমার প্রথম অভিনীত চলচ্চিত্র। তো আমি বললাম যে এটা তো গ্রামের চরিত্র আর হচ্ছে একটু ডিফারেন্ট ক্যারেক্টার, সো আমি ইন্টারেস্টেড, একটা করি তারপর আর করব না। তো আম্মু বললো যে ঠিক আছে, পড়াশোনা ঠিক রেখে তুমি যদি পাশাপাশি করতে চাও ওকে করো। তো আমি একটা শুরু করলাম, একটা ওই সিনেমার শুটিং চলাকালীন সময়ে 1 মাসের মাথায় আমি আবার আরেকটা সিনেমার জন্য অফার পাই। আমার সেকেন্ড যে ফিল্ম বাহাদুরি, শফিক হাসান ভাইয়ার, তো ওইটার জন্য অফার আসে। এরপর আমি মনে করি যে আচ্ছা আমি তো একটা করছি, আরেকটা ট্রাই করি। এরকম করতে করতে আমার আসলে সিনেমা করা। ওকে, আচ্ছা, এরপরে মনে হয়নি যে কোনো ভুল ডিসিশন নিলাম কিনা, একটু পাকাপোক্তভাবে আসতাম, বা এরকম কি কখনো মনে হয়েছে? এটা তো বরাবরই আসলে মনে হয়েছে আমার, কারণ আমার কাছে মনে হয়েছে আমার সিনেমা সিলেকশন আরো বেশি ভালো করে সিলেক্ট করা উচিত ছিল, আরো একটু নিজেকে প্রিপেয়ার করে আর একটু গুছিয়ে আসা উচিত ছিল। তখন তো আসলে প্ল্যান করে আসিনি, হুট করে চলে এসেছি, হুট করে জায়গাটাও জানতাম না, তখন ছিল লেটস গিভ ইট আ ট্রাই, দেখি কি হয়। এক্স্যাক্টলি। বাট আসার পরে মনে হয়েছে যে আমি যদি আরেকটু প্রিপারেশন নিয়ে আসতাম, জায়গাটা হয়তো আরেকটু ভালো হতো আমার জন্য। ওকে, আচ্ছা, আমার খুব একটা ইম্পর্টেন্ট কাজ আছে, বিরতি নিয়ে সেটা নিয়ে এসে আরো বাকি কথা বলবো। দর্শক সাথে থাকুন, চলছে তারকালের আজকের আয়োজন চলবে, আর অনেকটা সময় মুখান আছেন আমাদের সাথে, তাকে নিয়ে ফিরবো আপনাদের সহ। বিরতির পর আপনাদের সবাইকে আরেকবার ওয়েলকাম ব্যাক করছি, সাথে আছে আমি ফারজানা বিথি, দেখছেন বিজয় টিভি। চলছে তারকালের আজকের আয়োজন, চলবে আরো অনেকটা সময়, কারণ আমাদের সাথে আজকে তারকালের অতিথি হয়ে এসেছেন আপনাদের ভীষণ পছন্দের একজন অভিনয় শিল্পী মৌ খান। আরেকবার ওয়েলকাম ব্যাক মৌ। আমরা যে কথাটা থেকে আসলে বিরতিতে গিয়েছিলাম যে আপনার মনে হয়েছে যে আরেকটু ঝালাই করে, এক কথায় বাংলা কথায়, যে আপনার আসা উচিত ছিল। প্রথম সিনেমার নায়ক যথাক্রমে ছিলেন মনোয়ার হোসেন ডিপজল, না মুক্তিপ্রাপ্ত সিনেমার নায়ক ছিলেন জায়েদ খান। আচ্ছা, তারপর ডিপজল ভাই। আচ্ছা, দুজনকে মূল্যায়ন করতে গেলে আলাদা, কারণ ডিপজল সাহেব তো আসলে বাংলা চলচ্চিত্রে খলনায়ক হিসেবে বেশি পরিচিত, নায়ক তকমাটা তার সাথে ওইভাবে তিনিও পছন্দ করেন না। তিনি বহুত ইন্টারভিউতে বলেছেন যে নায়ক আমি না। তারপর থাকে না যে যেহেতু ব্যক্তি ডিপজলের সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে, স্ক্রিন শেয়ার করেছেন এবং জায়েদ খানের সাথে করেছেন, অভিজ্ঞতা একটু জানতে চাই কেমন ছিল? আমি আসলে দুজনকে কখনোই কম্পেয়ার করব না, কারণ দুজন একেবারেই ডিফারেন্ট দুজন মানুষ। ডিপজল ভাইয়ের কথা আসলে কি বলবো, ডিপজল ভাই মানুষটাই অনেক ভালো একজন মানুষ। ডিপজল ভাইয়ের সেটে যখন কাজ করেছি, উনি
শিল্পীদেরকে এত কমফোর্ট দেন এবং এত টেক কেয়ার করেন, মানে আসলে আমি সারপ্রাইজড যে এত বড় মনের একজন মানুষ, এত ভালো একজন মানুষ, এবং কো আর্টিস্ট হিসেবে যথেষ্ট সাপোর্টিভ, যথেষ্ট ভালো একজন মানুষ। মানে আমি কাজ করার সময় যেটা লক্ষ্য করেছি যে উনি প্রত্যেকটা সিনের সময় আমাকে অনেক হেল্প করতেন, আমাকে অনেক বুঝাতেন যে এইভাবে কর ওইভাবে কর। ওই তো সবাইকে তুই তুই করে, আমরা তো অনেক ছোট, আমাদেরকে ওরকম করে আদর করতেন। তো খুব ভাইয়া খুবই সাপোর্টিভ ছিলেন। আর জায়েদ ভাইয়ের কথা বলবো, জায়েদ ভাই যেহেতু ওনার সাথে আমার প্রতিশোধের আগুন, বাহাদুরি দুইটা সিনেমা করা হয়েছে, জায়েদ ভাই অনেক হেল্পফুল ছিলেন। আর কারণ তখন আমি একেবারে নতুন, মানে আমি সেকেন্ড ফিল্মে যখন জায়েদ ভাইকে পেলাম একেবারেই নতুন, তো ভাইয়া দেখেছি অনেক সাপোর্টিভ ছিলেন। আমি ডান্সে কোনো ভুল করলে বা অ্যাক্টিংয়ে কোনো ভুল করলে, যদি অন্য হিরো হলে হয়তো রিয়াক্ট করতো বা কোনো কিছু করতো, বাট জায়েদ ভাইকে দেখেছি কখনোই না, মানে হেসে বলতে আছে ঠিক আছে চলো আরেকবার ট্রাই করি, এরকম ছিল ব্যাপারগুলো। দুজন হিরোই কিন্তু দুর্দান্ত তাদের নিজের নিজের জায়গা থেকে। এবং জায়েদ খান, আমি বলবো যে যতটুকুই ট্রল হোক আর না হোক, জায়েদ খানের জায়গায় আসলে একদম অটল, এবং মানুষ হিসেবে খুব ভালো মানুষ। আচ্ছা, আমি একটু জানতে চাই, এখন আমাদের সিনেমা অনেক আপডেটেড হয়েছে, আমাদের সিনেমায় পশ্চিমা বিশ্বের অনেক ছোঁয়া আমরা আসলে দেখতে পাই, সেটা হোক অ্যাকশনে, হোক রোম্যান্সে, হোক ড্রেসিং সেন্সে, এবং তার সাথে সাথে সব থেকে মজার যে ব্যাপারটা সেটা হলো যে আইটেম সঙ্গে এই সব কিছুর মধ্যেই থাকে না যে পশ্চিমা বিশ্বের যে ছোঁয়াটা, পোশাকে কিন্তু অনেক খোলামেলা আমরা দেখি। এবং আগে যেটা ছিল যে কোরিওগ্রাফার থাকতো শুধু, কিন্তু কস্টিউম ডিজাইনে ওরকম আহামরি একটা মার্কেট থেকে একটা তুলে এনে পড়া হতো, এখন ওই জায়গাটায় আসলে খুব বেশি ভালো একটা টিম কাজ করছে। হ্যাঁ, সো এই যে বিদেশি কালচারের মতো বিষয়টা আসলে আমাদের দেশেও আমরা করছি, এটাতে আপনার মতামত কি? আপনি কেমন? এটা খুবই ভালো হয়েছে, খুবই মানে আমি যখন সিনেমা শুরু করেছি আমাদের ড্রেসম্যান থাকতো, বাট ওইভাবে কস্টিউম ডিজাইনার, আলাদা টিম, কস্টিউমের যেমন টিম থাকে এখন সিনেমায়, এরকম ছিল না। বাট এখন এগুলো দেখে না খুবই ভালো লাগছে যে 5-6 বছর আগেও আমরা এই জিনিসটা পাইনি, বাট এখন ডে বাই ডে সবকিছু এত ডেভেলপ হচ্ছে। সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে এখন খুব ভালো গল্পের সিনেমা নির্মাণ হচ্ছে, অনেক শিক্ষিত মেকাররা আসছেন এবং অনেক ভালো ভালো স্টোরি তারা আমাদেরকে উপহার দিচ্ছেন। সো কাজের জায়গাটা না এখন খুব মানে ডেভেলপড হচ্ছে ডে বাই ডে, আমি বলবো। আচ্ছা, যদি আপনাকে এরকম আইটেম সঙ্গে কখনো অফার করা হয় এবং আপনাকে বলা হয় যে খোলামেলা পোশাকেই আসলে আইটেম সংটা করতে হবে, আপনার টিপ্পনি কি হবে? খোলামেলা পোশাক বলতে যে পোশাক পরে আমাকে দেখতে প্রেজেন্টেবল লাগবে, ভালগার লাগবে না, সেই পোশাক পরতে আমি অবশ্যই স্বাচ্ছন্দ্য বোধ করব। এবং আইটেম সং কেন করব না? আইটেম সং তো সবাই করছে, মানে যাদের কাছে মনে হচ্ছে যে আমি এটাকে প্রেজেন্ট করব। বাংলাদেশে অনেক ভালো ভালো নায়িকারা যারা সিনেমার মেইন লিড করছেন, ওনারা সবাই আইটেম সং করছেন। আমরা পাশের দেশে তাকালেও সেম জিনিসই দেখতে পাচ্ছি। সো আমি আইটেম সংকে তো অন্যভাবে নেওয়ার কিছু নেই। আমার কাছে যদি ওরকম অফার আসে, আমার কাছে ঠিকঠাক মনে হয়, আমি অবশ্যই করব। আচ্ছা, আইটেম সং এর আসলে থাকে না যে আমাদের দেশে একটা ভাবমূর্তি, যে কোনো কিছুরই তো একটা ভাবমূর্তি থাকে। আমাদের দেশে আইটেম সংটাকে আইটেম সং হিসেবেই বলে। এটা যে আসলে একটা টাইটেল ট্র্যাকও হতে পারে, কিংবা এটা যে আসলে একটা থাকে না যে একটা এন্টারটেইনিং পার্ট হতে পারে একটা সিনেমার, যে একটা সিনেমায় তো খালি অ্যাকশন থাকবে এরকম না, একটা কিছু এন্টারটেইনিং থাকা দরকার। তো সেই ভাবমূর্তিগুলো যদি পরিবর্তন আমরা আনতে পারি, মৌখানরা আনতে পারে, তাহলে আমার মনে হয় দিন শেষে বাংলাদেশের চলচ্চিত্র এখন যেই জায়গাটায় আছে এই জায়গা থেকে আরো অনেক দূরে যাবে। মৌখান তো শুধু একা আনছে না, অলরেডি আইটেম সং এর প্রচলন সব নায়িকারা করছেন, অনেক ভালো ভালো আমাদের নায়িকারা আছেন যারা অনেক ভালো পারফর্ম করেছেন। সো এটা অলরেডি কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে ঢুকে গেছে এবং খুব ভালো করছেন সবাই। আচ্ছা, আমি একটু জানতে চাই, কাকে আইটেম সং এ দেখতে চান নেক্সট আপনাকে ছাড়া? মানে মনে হয় যে উনি করলে ভালো হবে, থাকে না যে আমি যেমন নুসরাত ফারিয়াকে যখন প্রথম দেখলাম, আমার কাছে এরপরে মনে হলো যে আচ্ছা ঠিক আছে, ফারিয়া ডিড গুড, বাট থাকে না যে ও করলে হয়তো আরো বেটার করতে পারতো, কারণ ফিগার ফিটনেস থেকে শুরু করে সবকিছু, মানে আইটেম গানে তো একটা আইটেম গার্ল লাগে, রাইট? না, এখন যারা কাজ করছেন আসলে সবার আইটেম সং মনে হয় আমি দেখে ফেলেছি। আমি আসলে ওইভাবে এখনো বলতে পারছি না কারো কথা। যারা করেনি তাদের মধ্যে থেকেও যে থাকে না যে আমার মনে হয় যে বুবলি যদি আইটেম সং করে একটা সুপার ডুপার হিট হবে। বুবলির কোনো একটা সিনেমায় আমি এরকম কমার্শিয়াল গান দেখেছিলাম, দ্যাট ওয়াজ অ্যান আইটেম সং। হ্যাঁ, আইটেম সং ছিল না। হ্যাঁ, উনি ভালো করবেন। না আমার কথা কপি পেস্ট
করা যাবে না তো? না আসলে আমি যারা কাজ করেছেন তাদেরটাই দেখেছি, আমার কাছে খুব ভালো লেগেছে, আমি খুব এনজয় করেছি। কিন্তু কাউকে পর্দায় ওইভাবে দেখতে চাই, ওটা আসলে আমি কেন ডিসাইড করব? এটা ডিরেক্টর ডিসাইড করবেন না মানে অবশ্যই। আপনার ইচ্ছা আছে? না, আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি যদি সুযোগ পাই, আমাকে যদি ওরকম আমার যদি পছন্দ হয়, গল্পের সাথে মিলে যায়, অবশ্যই আমি করতে ইন্টারেস্টেড। ওকে, ঠিক আছে। বাংলাদেশে বর্তমানে সুপারস্টার শাকিব খান, জি। এবং তার সাথে সিনেমা করার জন্য সকল মানে উঠতি নায়িকা বলেন, মডেল বলেন, সকলে মেগাস্টারের তো এটাই আচরণ হওয়া উচিত যে তার জন্য সবাই পাগল থাকবে। সো তার সাথে যদি সিনেমার অফার পান, তখন আপনার রিয়াকশনটা কি হবে একটু জানতে চাই। আচ্ছা, কেউ যদি কোনো এরকম কুল খাম কোনো ডিরেক্টর যদি পছন্দ করেন, গল্পের সাথে আমি যাই বা আমাকে সিলেক্ট করেন ওনার সাথে কাজের জন্য, অবশ্যই আমি খুশি হব, কারণ উনি আমাদের বাংলাদেশের মেগাস্টার, ওনার সাথে সবাই কাজ করতে চাই। তো আমার কাছে যদি কখনো এরকম অপরচুনিটি আসে ওনার সাথে কাজ করার, আমি অবশ্যই কাজ করতে ইন্টারেস্টেড। আচ্ছা, শাকিব খানের সাথে সিনেমা করার পর দুটো দুর্ঘটনা আমরা দেখেছি। হ্যাঁ, দুজনেই স্টার, অপু বিশ্বাস এবং বুবলি, স্বপ্ন বুবলি, দুজনেই দুজনের জায়গায় কিন্তু সুপারস্টার। তারা নায়িকা হিসেবেও ভালো, তারা অভিনেত্রী হিসেবেও ভালো, নাচেও ভালো, নায়িকার সকল কোয়ালিটি তাদের মধ্যে আছে। কিন্তু এরপরে শাকিব খানের সাথে অনেকেই কাজ করেছেন যেখানে কোনো দুর্ঘটনা আসলে ঘটেনি, কিন্তু তারপরও শাকিব খানের সাথে কাজ করলে তাকে নিয়ে অনেক কথা হয়, অনেক চর্চা হয়, এবং এই ধরনের মানে পারিবারিক প্রসঙ্গ আসলে চলে আসে। আপনার কি মনে হয় যে আপনার যদি শাকিব খানের সাথে ধরেন কাজ করলেন, এরপরে আপনার অপু আর বুবলির সঙ্গে সম্পর্ক কেমন থাকবে? এটা কেমন ধরনের কোয়েশ্চেন? থাকে না অনেক নায়িকা কিন্তু তারা নিজেরাই বলে যে থাকে না তাদের মধ্যে। এখন তো অনেক নায়িকা কাজ করছেন শাকিব খানের সাথে, তো তাদের সাথে কেমন সম্পর্ক, আমি যদি কখনো কাজের সুযোগ পাই, আমি একজন আর্টিস্ট হিসেবেই কাজ করব। এখানে পারিবারিক প্রসঙ্গ আসার আমি তো মনে করি যে এখানে প্রয়োজন নেই, বা পারিবারিক প্রসঙ্গ আসার আসলে কথাও না, সেটা আমি আসলে বলতে পারবো না। আমি এখনো কাজ করিনি, আমি তো এখনো কাজ করিনি, সো আমি কিভাবে এখন বলবো? মেন্টাল প্রিপারেশন তো থাকতে হবে যে হ্যাঁ, আমার সাথে আমি যদি কখনো কাজ করি আর আমার সাথে যদি জেলাসি করে, তাহলে আমার অ্যাটিটিউডটা এরকম হতে হবে বা এরকম হবে। আমি যদি কখনো কাজ করি, আমি একজন শিল্পী হিসেবেই কাজ করব, এবং আমি আমার কাজটাকে প্রায়োরিটি দিব অবশ্যই। সো কাজের বাইরে কোনো কিছু হওয়ার এখানে পসিবিলিটিস নাই, সো আমাকে নিয়ে জেলাস হওয়ারও কিছু নেই। আমরা বেফাস কথাবার্তা বলিও না। তারা আমার মনে হয় আরেকটা বিরতি নেই, বিরতি থেকে এসে আমরা কুইক কুইজ খেলবো আপনার সাথে। দর্শক সাথে থাকুন, চলছে আমাদের তারকালয় আজকের আয়োজন, চলবে আর অনেক সময়, ফিরবো বিরতির পর। বিরতির পর আপনাদের সবাইকে আরেকবার ওয়েলকাম ব্যাক করছি। আপনারা দেখছেন বিজয় টিভি, চলছে তারকালয় আজকের আয়োজন, সাথে আছি আমি ফারজানা বিথি, এবং এই পুরোটার সময় আমাদের সাথে আছেন আপনাদের খুব পছন্দের এবং হালের জনপ্রিয় একজন অভিনেত্রী মৌ খান। আরেকবার ওয়েলকাম ব্যাক। আমি বলেছিলাম যে কুইক কুইজ খেলবো, সো কুইক কুইজটা আপনার সাথে এখন খেলে ফেলতে চাই। সো কুইক কুইজের নিয়ম খুব সিম্পল, উই অল নো যে খুব শর্ট অ্যান্ড অনেস্ট অ্যান্সার দিতে হবে, কোনো মিথ্যা কথা বলা যাবে না, তাহলে কিন্তু উপরে টিং টিং করে বাজতে থাকবে। হ্যাঁ, ওকে, রেডি? রেডি। প্রেম করার জন্য প্রযোজক, পরিচালক, নায়ক কে বেশি সুবিধাজনক? একজনও না। রেদওয়ান রনি, রায়হান রাফি, গিয়াসউদ্দিন সেলিম, একজন নির্মাতাকে বেছে নিতে হবে, কাকে বেছে নেবেন? গিয়াসউদ্দিন সেলিম। ওকে, জায়েদ খান ও শাকিব খান, হিরো হিসেবে কাকে কত নাম্বার দিবেন? জায়েদ খানকে কত নাম্বার দিবেন? তো ভালো হিরো, 8। ওকে, আর শাকিব খান? 10। সবাই বিয়ের পর বিদেশে স্থায়ী হতে চায়, আপনি কোন দেশে স্থায়ী হতে চান? বিয়েটা আসলে একেবারেই কপালের উপর নির্ভর করছে, আল্লাহর উপর নির্ভর করছে। তো বিয়ে দেশে করব না বাইরে করব সেটা তো এখনো জানি না। আর করছেন না? একেবারেই না। এই মুহূর্তেই আপনাকে যদি 3টা অপশন দেই, 3টার মধ্যে যে কোনো একটা আপনাকে করে দেখাতে হবে, গান, কার ব্যাপারে বদনাম, কিংবা অভিনয়। আমি তো একটাও করতে চাচ্ছি না। বদনাম তো আমি করতেই পারি না, আর অভিনয় এখন প্রিপেয়ার না। গান আমি খুবই খারাপ গাই। আমি খারাপ গান শুনি, অনেকদিন ভালো গান শুনতে শুনতে আমরা টায়ার্ড আসলে। ঈদ গেল, চাঁদ গেল, লিচুর বাগানে ছিলাম। আল্লাহ, আমি তো সিঙ্গার না, আমি অভিনেত্রী। ইটস ওকে, তাহলে অভিনয়টা করে দেখান। ধরেন আমাকে খুব রাগ হয়ে একটা, ধরেন আমি আপনার বয়ফ্রেন্ডের সাথে ডেট করছি। এই মেয়ে, তোমার কি সমস্যা? স্ক্রিপ্ট শেষ হওয়ার আগেই অ্যাক্টিং শুরু করে দিয়েছে, চরম লেভেলের অভিনেত্রী। ওকে, তাণ্ডব
বরবাদ, প্রিয়তমা, কোনটা বেশি ভালো আপনার বরবাদ। কাছে? কোনটা? বরবাদ। একজন নির্মাতাকে আপনাকে লং ড্রাইভে নিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হলো, আপনি কাকে নিয়ে যাবেন? লং ড্রাইভে নিয়ে ফুসায় ফাঁসায় কাজটা। নির্মাতাকে নিয়ে আমি লং ড্রাইভে যাব না। কেন? না, ফুসায় ফাঁসায় কাজ করতে চাই না। ওকে। অপু বিশ্বাস, বুবলি, বিদ্যা সিনহা মিম, পরিমণি, কে বেশি সুন্দর? সবাই সুন্দর। তাহলে মন্তব্য করেন তাদের নিয়ে, একটা বিশেষণ দেন। সাবিলা নূর সুন্দর। নায়িকারা সুন্দর না হলে তো নায়িকা হয় না আপা। এজন্যই বললাম সুন্দর। জয়া আহসান আমার সবচেয়ে পছন্দের অভিনেত্রী। রুনা খান, রুনা আপা খুবই ভালো ব্যবহার। মিথিলা মিথিলা আপুর সাথে কাজ হয়নি, বাট ট্যালেন্টেড। পূজা চেরি, সুইট। পূজা চেরির পর অপু বিশ্বাস। অপুর দিকে আমার খুব ভালো লাগে। বুবলি ঠিকঠাক ভালো কাজ করছেন। ওকে, এবার নায়কদের নিয়ে মন্তব্য। হ্যাঁ, ডিপজল, অসম্ভব ভালো মানুষ। জায়েদ খান, পরোপকারী। শাকিব খান, মেগাস্টার। সাইমন, ভালো বন্ধু। নীরব হোসেন, ভালো অভিনেতা। আদর আজাদ, ভালো কাজ করার চেষ্টা করছেন আমার এলাকার বগুড়ার। রায়হান রফি, কাজ করা হয়নি এখনো, বাট উনি খুব ভালো নির্মাতা। ওকে। একজন হিরো তোমার পরিচিত মেসেঞ্জারে জানালো যে সে তোমার সঙ্গে প্রেম করতে চায়, কিভাবে এড়িয়ে যাবে? এটা আমাদের প্রোডিউসার সাহেব জানতে চেয়েছেন। বন্ধু বানিয়ে ফেলবো। হিরোরা সবাই ভালো বন্ধু। ওকে, নিজে প্রেম করার অপশনই নাই। ওকে, নিজে 3টি বাজে দিক জানতে চাই, বাজে অভ্যাস। মানুষকে অনেক বিশ্বাস করি। 3টা বলতে হবে? ও বাবা, অ্যাজ ইফ আমার বাজে কোনো অভ্যাস নাই। বাজে অভ্যাস তো আছে। আর ইউ অন টাইম অলওয়েজ? অন টাইম চেষ্টা করি, বাট নট অলওয়েজ। হ্যাঁ, এটা একটা বাজে দিক। হ্যাঁ, আরেকটা তো খুঁজে পাচ্ছি না। পাওয়া যাবে। মা কি নিয়ে কমপ্লেন করে অনেক? ঘুমাচ্ছিস কেন? বেশি ঘুম। বেশি ঘুম। বেলা করে ঘুম। বেলা করে ঘুম। ওকে, আচ্ছা, এবার 3টা ভালো দিক। এই যে মানুষকে বিশ্বাস করি সহজে। এটা ভালো মোটেও না। এটা ভালো দিক। আমি অনেক সহজ সরল। হ্যাঁ, আমি জানি আমি অনেক সহজ সরল। ওকে, এই জন্য অনেক বিপদেও পড়ি, ওকে, অনেকে ঠকাই। হ্যাঁ। আর কি বলবো, ভালো অ্যাক্টিং করার চেষ্টা করি, বাট এখনো জানি না কতদূর যাব। ওকে, আর আমি আমার ফ্যামিলিকে অনেক ভালোবাসি, এটা ভালো দিক। ফ্যামিলি ওরিয়েন্টেড। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমার 3টা বাজে দিক বলবো? শিওর। জানতে চাই। কেউ জানতে চায় না। আমি জানতে চাই। আমার বাজে দিক হলো আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড। ওকে। হ্যাঁ, এটা মানুষকে কষ্ট দেয় অফকোর্স। খুব থাকে না যে ফিল্টার দিয়ে কথা বলি না, এটা স্ট্রেট ফরওয়ার্ডের মধ্যে পড়ে, বাট স্টিল ফিল্টার দিয়ে কথা বলতে পারি না। আর 3 হলো আমি অনেক ঘুমাই। কমন। বেলা করে না, বাট আমি অনেক ঘুমাই। আমি যেখানে সেখানে যখন তখন ঘুমাই যাই, এবং ওঠার পর আমাকে দেখতে ঘুমাতে পারাটা খুব ভালো জিনিস। বা ওঠার পর আমাকে দেখতে মনে হয় আমি অনেক টায়ার্ড আসলে। কিন্তু আমি অনেক ঘুমায় উঠছি, এর জন্য আমি টায়ার্ড থাকি, এর জন্য আবার ঘুমাই যাই। আর আমার 3টা ভালো দিক বলবো? শিওর। থাক, ওইটা আরেকজনকে বলবো। সবাইকে ইন্টারভিউ দিয়ে দিলে হবে না, তো ইন্টারভিউ তো আমি নিতে বসছি। ওকে, আচ্ছা, আমি একদিন নেব। ওকে, ইনশাআল্লাহ। সো আমি একটু জানতে চাই যে এখন যে কাজগুলো চলছে, বর্ষণের সাথে কাজ করা হচ্ছে, হি ইজ আ ফ্যান্টাস্টিক অ্যাক্টর অফকোর্স, এবং তোমার এখনকার যে কাজের টিম পুরোটাই ফ্যান্টাস্টিক একটা টিম। কাজটা কবে আসছে, কবে মুক্তি পাবে, কোনো আশা আমরা পাচ্ছি? আমরা শুটিং করছি, কাজটা শেষ হলে খুব তাড়াতাড়ি মুক্তি দেওয়ার সম্ভাবনা আছে। করা হচ্ছে কিনা না, কোনো অকেশন এখনো জানি না, বাট কাজটা খুব ভালো হচ্ছে, টিমটা খুব ভালো গোছানো। তো সবকিছু মিলিয়ে আমাদের কাজটা যত তাড়াতাড়ি শেষ হবে তত তাড়াতাড়ি রিলিজের প্ল্যান আছে। আচ্ছা, আমাদের আয়োজনে এসে কেমন লাগলো জানতে? খুবই ভালো লাগছে। ওকে, তোমার সাথে গল্প করে টাইমলি আসবো। আমি টাইমলি এসেছি, মেকআপ নিতে দেরি হয়ে গেছে। আমার এই গেস্ট এরপর অন্য অনুষ্ঠানে গিয়ে উপস্থাপিকাদের বলবে, এই বিথি আছে না, হ্যাঁ ফারজানা বিথি, উনি খালি পুরোটা শোতে আমাকে বলছে টাইম টাইম টাইম। আমি কিন্তু টাইমলি এসেছি, আমাকে ভাইয়া যে টাইমে আসতে বলেছিল আমি এসেছি, শুধু আমি মেকআপ নিয়ে আসি। দিবে না অনেক। আর যাই হোক, থ্যাংক ইউ সো মাচ ফর বিং মাই গেস্ট, এন্ড আই উইশ ইউ অল দ্য বেস্ট ফর ইউর অল ওয়ার্কস কামিং আপ, এবং সকল ভেঞ্চার অনেক অনেক সাকসেসফুল হোক, আর অনেক অনেক কাজ হোক মৌখানের, এবং আরো অনেক অনেকবার তারকালশে আসুক। দর্শকদের কি বলার?
দর্শকদের বলতে চাই যে সবাই বেশি বেশি বাংলা সিনেমা দেখবেন, বাংলা সংস্কৃতিকে ভালোবাসবেন, আমাদের সিনেমা দেখবেন, আমাদেরকে ভালোবাসবেন, বিজয় টিভির সাথে থাকবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। দর্শক Thank আজকের you. মতো সাইন আউট করছি, তবে কথা দিচ্ছি নেক্সট উইকে হাজির হয়ে যাবো আপনার পছন্দের ভালোবাসায় হালের জনপ্রিয় কোনো না কোনো সেলিব্রিটি গেস্টকে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন বিজয় টিভির সাথে।